This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। কারো চাকরি যাবে না, নিশ্চিন্তে থাকুন। 2 মাসের মধ্যে যারা যোগ্য চাকরিহারা তাদের চাকরি ফিরে পাবেন, সেই ব্যবস্থাই করবে, এমনটাই আশ্বাস পানি শোনা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। তিনি আরও বললেন, স্কুলে যান, নিজের কাজ করুন, স্কুলে যাওয়া থেকে কেউ আপনাদের আটকাতে পারবে না, এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে বৈঠকে এই আশ্বাস পানি শোনা গেল রাজ্যের মুখ্যমন্ত্রীর গলায়। শিক্ষক শিক্ষিকারা তাদের কাজে তারা যেমনভাবে কাজ করছেন তারা কাজ করবেন, তাদের যেন কোনো রকমভাবে কোনো অসুবিধে না হয়। শিক্ষক না হলে আমার শিক্ষা ক্ষেত্রটাই টোটাল কোলাপস করে যাবে, বাচ্চারা পড়াশোনা করতে পারবে না। অনেকে খাতা দেখছেন, তারা খাতা দেখতে পাচ্ছে না। ভাই দাঁড়াও, তুমি কি অযোগ্য লিস্টে আছো? দাঁড়াও, তুমি কি অযোগ্য লিস্টে আছো? তুমি যোগ্য না অযোগ্য লিস্টে? তো যোগ্যদেরটা তো বলে দেওয়া হয়েছে, আবার কি? উই হ্যাভ সেড এভরিথিং। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার, ইট ইজ ভেরি ক্লিয়ার, নাথিং ইজ লেফট আউট। বলে দিয়েছি যারা যোগ্য তারা পাবেন, চিন্তা করার কোনো কারণ নেই। গায়ের জোরে ফোর্সফুলি তর্ক করে কিছু হয় না, ভালোবাসার দ্বারা যেটা হয়। কি ব্যাপার, কি ব্যাপার? ওটা তো আমি আইনের ব্যাখ্যা বললাম। আরে ভলেন্টারিলি বলছি না, শুনুন, আমি কোর্টের ভাষা বলছি। প্লিজ আন্ডারস্ট্যান্ড, নাও উই আর আন্ডার দ্য কোর্ট ভার্ডিক্ট অ্যান্ড কোর্ট জাজমেন্ট। আমি কেন বলছি? কোর্ট আমায় বলতে পারে আমি বাতিল করলাম, তুমি ওদের কেন যেতে বলছো? আমি যেতে বলছি এই কারণে যে যে কেউ সার্ভিস দিতে পারে ফর হিউম্যানিটি, তাদের সার্ভিস কেউ কাটতে পারে না। সুতরাং কোর্টের আইন মেনেই যোগ্যদের জন্য ওদের পথ দুটো খোলা আছে। মনে রাখবেন, কোর্টের আইনেই দুটো পথ খোলা আছে। সেই পথ খোলা থেকেই আমরা আপনাদের ব্যবস্থা করে দেব যাতে কেউ চাকরি না হারান। আপনাদের কাজ তো করতে পারেন, কে বাধা দিয়েছে? আপনাদের তো গভর্নমেন্ট থেকে টার্মিনেট লেটার দেয়নি। সো হোয়াই ইউ আর আস্কিং মি? ডোন্ট রিপিট দিস কোয়েশ্চেন না, এটা আপনার মাইনাস হতে পারে। বুদ্ধি খরচ করুন, বুদ্ধিমানেরা বুদ্ধি খরচ করে, বুদ্ধি খরচ করে কাজ করুন। আপনারা কনভিন্স? ভলেন্টিয়ার সার্ভিস এই মুহূর্তে আমরা কোনো মতেই রাজি নয়, কারণ আমরা পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতা দিয়ে চাকরিটা পেয়েছি। আপনারা ভলেন্টিয়ারি সার্ভিস দিতে রাজি? যেটা মোটেই না, কোনো শিক্ষক মহল ভলেন্টিয়ার টিচার হতে রাজি নন। তবে আমরা একটি জায়গায় আশ্বস্ত হয়েছি, মাননীয়া বলেছেন যে কোনো যোগ্য শিক্ষকের চাকরি যাবে না। এখান থেকেই আমরা কিছুটা হলেও আশাবাদী। মুখ্যমন্ত্রীর কথায় কি আপনারা আশ্বস্ত? আমরা কিছুটা হলো আশ্বস্ত, পুরোটা আশ্বস্ত হতে পারলাম না। পুরোটার আশ্বস্ত বললেন তার কারণ তিনি ভলেন্টিয়ারি সার্ভিসের কথা বলছেন। এই মুহূর্তে সরাসরি নজর রাখবো রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তাঁর সাংবাদিক বৈঠকে। অন্যদের সেই অধিকারও নেই। সুপ্রিম কোর্ট সেটার উপরে বলতে পারেন যে আপনারা সঠিক পদ্ধতি অনুসরণ করেছেন কি করেননি। যেটা সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এই যে নির্বাচন বা এই যে প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া, এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে একাধিক গণ্ডগোল আছে এবং সেই গণ্ডগোল সম্পর্কে সুপ্রিম কোর্ট যে সমস্ত শব্দবন্ধ ব্যবহার করেছে, অন্য মুখ্যমন্ত্রী হলে লজ্জায় 2-3 দিন মুখ দেখাতে পারতেন না। পুরো কভার আপ করা হয়েছে, এই ধরনের শব্দ ইউজ করেছে মহামান্য আদালত, এবং মহামান্য আদালতের সামনে বারবার প্রমাণিত হয়ে গেছে যে তৃণমূল কংগ্রেসের এই সরকারটা সম্পূর্ণভাবে অযোগ্য। আজ মুখ্যমন্ত্রী রেগে গেলেন, যারা প্রশ্ন করছিলেন চাকরি প্রার্থীরা, তাদের কথা শুনে, তাদের প্রশ্ন শুনে মাননীয় মুখ্যমন্ত্রী পুরো দমে রেগে গেলেন এবং তিনি মেজাজ হারালেন, বলে সংবিধানে অধিকার আছে আমার বলার, শুনতে হলে শুনুন, না হলে চলে যান। আরে পশ্চিমবঙ্গবাসী তো আপনারই শুনছে, আপনারই মুখ দেখছে, প্রত্যেক কোনায় কোনায় মুখ, আপনার মুখ। আর আমি আজকে অদ্ভুতভাবে দেখলাম এই কাণ্ডের যে মূল কারিগর, আপনার পার্টির যিনি আগামী ভবিষ্যৎ, আপনার ভাইপো আজকে আপনার সাথে নেই, আপনার পাশে নেই। সে তো আপনার পাশে বসে থাকতে হতো।
আমরা তো সেই কাকুর রেকর্ডিং শুনেছি, কে কত ভাগ নেয়, পার্থ লোভী, ওকে 25 দিতে হবে। এটা মাছ ভাগ হওয়ার মতো। আগে গ্রামে গঞ্জে ছোট জলা যখন থাকতো, ওই জল ছেঁচে ফেলে দিত গ্রামের লোকেরা, তারপরে মাছ ভাগ হতো, কে কারা কারা জল ছেঁচেছে তাদের মধ্যে। সেরকম দেখতে পাচ্ছি চাকরির টাকা ভাগ হচ্ছে, কেউ 25 লাখ, কেউ 25 কোটি, লাখে বলি, আমাদের লাখের বেশি স্বপ্নই যায় না, তৃণমূল নেতারা তো কোটি থেকে শুরু করে। কেউ 25 কোটি আর সার্ভিস দিয়ে পড়ান। আগে রাজ্যের মন্ত্রিসভাটাকে বলুন ভলেন্টিয়ারি করে দিতে, তারা আগে ভলেন্টিয়ারি সার্ভিস দিন, জেলের ভেতরে থেকে সার্ভিস দিন, দেশের কাজে লাগবে, ওখানে গিয়ে যাতা পুষবেন, তাতে কাজে দেবে আপনারা এবং আপনাদের এই চোর মন্ত্রিসভা। এবং সেই জন্য আমি বলছি, এই যে যোগ্য অযোগ্য, যতদিন এই চোরেরা বসে থাকবে ততদিন পর্যন্ত বারবার এই ধরনের সমস্যা হবে। এবং এটা সবে কলির সন্ধে, এরপরে একটার পর একটা দুর্নীতি সামনে আসবে। প্রাইমারি কেস ঝুলে আছে, আজকে একজন বিচারপতি ভয়ে সরে গেছেন, শুনতে চাননি। কতদিন এইভাবে টালবাহান হবে? আগামী দিনে শোনা হবে আবার কিছু লোকের চাকরি যাবে। সেজন্য গোড়ায় গলদটাকে চিনুন। গোড়ায় গলদ হচ্ছে একটা অযোগ্য লোককে আমরা বসিয়ে রেখেছি পশ্চিমবঙ্গের সিংহাসনে, সেই জন্য তিনি বাঁচতে পারছেন না কে যোগ্য কে অযোগ্য। অযোগ্য লোক যখন বসে তখন এই ধরনের ঘটনা ঘটে। বাংলার মানুষ ভুল করেছে, এই ভুল শুধরানোর সময় এসে গেছে। এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা দাবি করছি, পদত্যাগ। এবং এই মুখ্যমন্ত্রী আগামী দিনে আমার পূর্ণ বিশ্বাস আছে, পূর্ণ আস্থা আছে ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রতি। আগামীকাল যখন মহামান্য আদালত সুপারনিউমারি পোস্ট নিয়ে শুনতে শুরু করবে, একের পর এক কেচ্ছা কেলেঙ্কারি বাইরে আসবে এবং এই মুখ্যমন্ত্রী জেলের ভেতরে থাকবে, এছাড়া কোনো এর সুরাহা নেই। তাই আমি চাকরি প্রার্থী যারা অর্থাৎ চাকরিতে ছিলেন, যাদের চাকরি বাতিল হয়েছে, তাদের মধ্যে থেকে অনেকেই যোগ্য আমরা জানি, কিন্তু এই সংখ্যাটা এক্সাক্ট কত সেটা আমরা এসএসসি চেয়ারম্যান এখন কি সিদ্ধার্থ মজুমদার আছেন, তার আমরা ইন্টারভিউ দেখেছি কলকাতার একটি বিশিষ্ট চ্যানেলে। সেখানে তিনি বলছেন যে আমরা পরিষ্কার করে বলতে পারবো না কতজন যোগ্য কতজন অযোগ্য। দেখুন, এরা চুরি করে, প্রমাণ ছাড়া তো চুরি করে না। নিশ্চয়ই ওএমআর শিট কারো না কারো কাছে লুকিয়ে রাখা আছে, মিরর ইমেজ কারো না কারো কাছে কোথাও লুকিয়ে রাখা আছে। আমরা চাকরি প্রার্থীদেরকে বলবো, যারা যোগ্য তারা আপনারা দাবি করুন, এই সরকারের উপর প্রেশার দিন যে যেখান থেকে হোক আপনারা এই ওএমআর শিট বের করার ব্যবস্থা করুন, অর্থাৎ তাদের মিরর ইমেজ যদি থাকে সেটা বের করার ব্যবস্থা করুন। আজকে আপনি সিবিআই এর ঘাড়ে দোষ দিচ্ছেন, সুপ্রিম কোর্টের ঘাড়ে দোষ দিচ্ছেন। কোর্ট, ভারতবর্ষের অ্যাপেক্স কোর্ট, তাকে আপনি কন্টেম করছেন, কোর্টের রায় মানি না বলছেন। মাওবাড়ির আবদার নাকি? ভারতবর্ষের সংবিধান মানবেন না, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট মানবেন না, আর মধু খাবেন ভারতবর্ষে, এটা তো চলতে পারে না। মাওবাড়িতে আবদার করতে গেলে বাংলাদেশে যান, ওখানে গিয়ে মাওবাড়ি আবদার করবে। ভারতবর্ষে থাকলে ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের আইন, ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে মানতে হবে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী কথায় চাকরি যারা হারিয়েছেন তারা বিভ্রান্ত হবেন না। এই মুখ্যমন্ত্রী থাকলে আপনাদের ভবিষ্যৎ শেষ। এবং মাননীয় মুখ্যমন্ত্রী, আমি একজন শিক্ষার সাথে যুক্ত ব্যক্তি হিসেবে, মাস্টারমশাই হিসেবে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছেন। আগামী কতগুলো প্রজন্ম এর জন্য ভুগবে। স্কুলগুলো শেষ, শিক্ষক নেই। বিগত 2 বছর ধরে আপনার আমার বাড়ির গরিব বাড়ির ছেলেমেয়েরা যারা সরকারি স্কুলে পড়েন, তাদের খাতা যারা ইভ্যালুয়েট করেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে, তারা অযোগ্য। হঠাৎ সময় আমরা দেখেছিলাম টিচারদের, শিক্ষকদের চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে গেছিল, কারণ কেন্দ্র সরকারের নিয়ম তখন মানেনি, বিএড নিয়ে নিয়ম মানেনি বলে। আজকে তাই আমার মনে হয় যে যা করবে রাজ্য সরকার সেটা সুপ্রিম কোর্টের দেখানো পথ অনুসারে করা উচিত, অন্য কোনো জায়গায় যাওয়া উচিত না। এবং মুখ্যমন্ত্রী ললিপপে অন্য শিক্ষকদের ভোলাও উচিত নয়, তাহলে আগামী দিনে আবার কোনো বড় বিপদের সম্মুখীন তারা হবে। মধ্যশিক্ষা পর্ষদ ইতিমধ্যেই উঠে গেছে, সেখানে সে বলছে যে যতদিন যোগ্য অযোগ্য নির্ধারণ না হচ্ছে ততদিন মানে কাজ চালিয়ে যায়, সেই অনুমতি সুপ্রিম কোর্টে দাখিল করেছে। না, আমাদের প্রশ্ন হচ্ছে 2.5 বছর সময় পাওয়ার পরেও যোগ্য অযোগ্য ধরতে পারলো না কেন, বা লিস্টটা তৈরি করতে পারলো না কেন এসএসসি? এসএসসির দায়িত্ব তো এটা তো সিবিআইয়ের দায়িত্ব বা কোর্টের দায়িত্ব না। এসএসসি ভাগ করে দেবে এরা যোগ্য এরা অযোগ্য। এবং আমাদের কাছে যা খবর যে এসএসসির কাছে সব আছে, লিস্ট আছে, সব আছে, তারা জানে। শুধু তারা এই যোগ্যদের কাজ দিয়ে অযোগ্যদেরকে বাঁচানোর জন্য এই চেষ্টা সমানে করে যাচ্ছে। এবং শুধু তাই নয়, আজকে মুখ্যমন্ত্রীর যে ভাষণ, সেই ভাষণেও তো সেটা পরিষ্কার বলা যাচ্ছে, আমি এখন যোগ্যদের ব্যবস্থা করছি, তারপরে অযোগ্যদেরও ব্যবস্থা করব।
অর্থাৎ প্রতি ছত্রে ছত্রে মুখ্যমন্ত্রীর এই আতুর একটা চেষ্টা, কাতর চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। কোনোভাবে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে বাঁচাতেই হবে, অন্যরা বাঁচুক না বাঁচুক। সেই জন্য আমার মনে হয় যে এই মুখ্যমন্ত্রী এবং তার সরকার সমস্ত কিছু জানেও, তারপরেও এই ধরনের ঘটনা তারা ঘটতে দিয়েছে মানুষকে বিপদে ফেলে, তারপরে সেখান থেকে সুবিধে নেওয়ার জন্য। প্রাথমিকের নিয়োগ মামলা থেকে বিচারপতি সৌমন সেনের ডিভিশন বেঞ্চে সরে যাওয়া কেন, মানে কি আশঙ্কা করছেন আপনারা? দেখুন, আমার বিচারপতি, মহামান্য বিচারপতি সরে গেছেন, সেখানে আমার বেশি কিছু বলা উচিত না, কিন্তু আমরা খবর পাচ্ছি ভয়েই উনি সরে গেছেন। বাংলায় যে বিচারপতিরা বাংলায় পরিবার নিয়ে থাকেন তারা সেন্সিটিভ কোনো রায় দিতে চান না। এটা কলকাতা হাইকোর্টে আমরা এর আগেও দেখেছি। সরকারের বিরুদ্ধে কোনো রায় বা সরকারের বিরুদ্ধে কোনো মামলা থাকলে সেখান থেকে তারা সাধারণত সরে দাঁড়ান, যাদের পরিবার বা বাঙালি বিচারপতি যদি বিশেষ করে হন, তাদের পরিবার যেহেতু পশ্চিমবঙ্গে থাকে, কারণ দিদির প্রতি তাদের সবার কনফিডেন্স আছে আর কি, দিদি কী করতে পারে। আজকে চাকরিহারাদের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর এবার যে খবর আপনাদের কাছে আমরা দেব, অত্যন্ত বড় খবর। আগামী শুক্রবার চাকরিহারাদের সঙ্গে বৈঠক করবে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। নিঃসন্দেহে বড় খবর, বড় খবর। চাকরিহারাদের সঙ্গে এবার বৈঠক করবে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ আগামী শুক্রবার। এই বৈঠক হওয়ার কথা রয়েছে। কোথায় হবে বৈঠক, কারা কারা থাকবে, চাকরি প্রার্থীদের প্রত্যেককেই কি দেখা হয়েছে, মানে প্রত্যেকটা সংগঠনকে কি দেখা হয়েছে চাকরিহারাদের, ডিটেল নেব। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুমন, এসএসসি সংক্রান্ত সব খবর আমরাই প্রথমে ব্রেক করি। এক্ষেত্রে আমরা জানাচ্ছি যে যোগ্য চাকরিহারা, অর্থাৎ যারা আজকের এই বৈঠকে যোগদান দিতে গেছিলেন তাদের একটা প্রতিনিধি দল, তাদের সঙ্গে এবার এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ তৎসহ রাজ্যের ল সেল পৃথকভাবে বৈঠকে বসবে। ত্রিপাক্ষিক চতুর্পাক্ষিক বৈঠক হবে এবং সেখানে এই চাকরিহারাদের প্রতিনিধি দল থাকবে এবং তার সঙ্গে থাকবে এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ ও রাজ্যের ল সেল। তার কারণ এই যোগ্য চাকরিহারারা বারবার বলে এসেছেন সুপ্রিম কোর্টে রাজ্যের আর্গুমেন্টে জোর ছিল না। সুপ্রিম কোর্টে ঠিকভাবে যদি আর্গুমেন্ট করতো রাজ্য সরকার, তাহলে তাদের চাকরি বেঁচে যেত। সেক্ষেত্রে সুমন এখনো পর্যন্ত চাকরিহারা কারোর কাছ থেকে কোনো রিয়াকশন পেয়েছে এই বিষয়ে? কারণ এর আগে তারা বলেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যদি ওই কোর্ট আনকোর্ট চিহ্নিত অযোগ্যরা থাকেন তাহলে তারা যাবেন না। আজকে সকালে তারা একই কথা বলেছিলেন। এই বৈঠকেও যদি এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ তাদেরকে ডাকে, ওই 5000 জনকে, দেখো যেটা জানা যাচ্ছে আপাতত এই বৈঠকের কথা শিক্ষা দপ্তর সূত্রে আমরা জানতে পারছি এবং শিক্ষা দপ্তরের মন্ত্রী এই চাকরি হারাদের জানিয়েছেন এবং অযোগ্যদের এই বৈঠক সম্পর্কে কিছু জানানো হয়নি। তার কারণ আজকে মুখ্যমন্ত্রী খুব পরিষ্কার করে দিয়েছেন, প্রথমে হচ্ছে যোগ্যদের চাকরি, তারপরে তারা অযোগ্যদের নিয়েও ভাববেন, কিন্তু সেটা তারপরে। সেই জায়গায় এখন এই যোগ্যদের মিটিং, যেটা এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ রাজ্যের ল সেলের সঙ্গে হবে এবং চাকরি হারাদের কাছ থেকে পরামর্শ নেবে রাজ্যের ল সেল কি আর্গুমেন্ট করা যেতে পারে। তার কারণ কপিল সিব্বল, অভিষেক মানু সিংভি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাকেশ দ্বিবেদী, প্রশান্ত ভূষণ, এই ধন্যবাদ সুমন। কিন্তু আর্গুমেন্ট অন্যদিকে আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানাবো। প্রাথমিকের যে 32,000 চাকরি বাতিল মামলা, সেই মামলা থেকে সরে গেলেন বিচারপতি সৌমেন সেন। জানা যাচ্ছে ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে তিনি সরেছেন। এবার মামলা প্রধান বিচারপতির কাছে যাবে, নতুন ডিভিশন বেঞ্চ তৈরি হবে। এবার কিভাবে আইনি প্রক্রিয়া এগোবে আমি জানবো ইন ডিটেল আমার সহকর্মী শ্রাবন্তী সাহার কাছ থেকে। শ্রাবন্তী, নতুন এই ডিভিশন বেঞ্চ, তারপর কি প্রসেস, হোয়াট নেক্সট? প্রধান বিচারপতি নতুন ডিভিশন বেঞ্চ গড়ে দেবেন এবং তারপর ডিভিশন বেঞ্চ এই 32,000 প্রাথমিকের যে সমস্ত শিক্ষক চাকরি বাতিল সিঙ্গেল বেঞ্চে সেই মামলা শুনবে। এখন সাধারণত বিচারপতিরা কোনো মামলা থেকে সরে দাঁড়ালে তার কোনো ব্যাখ্যা দেন না। এক্ষেত্রেও বিচারপতি সৌমেন সেন তিনি কোনো ব্যাখ্যা দেননি। দুটো বিষয় আইনজীবীরা বলছে, একটা হচ্ছে যে লাগাতার আক্রমণ রাজনৈতিক দিক থেকে যেভাবে বিচারপতিদের হচ্ছে, তারপর এই 32,000 চাকরি আদৌ থাকবে কিনা সে নিয়ে বিচারপতিদের মনেও একটা দ্বন্দ্ব রয়েছে। অন্যদিকে একসময় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি সৌমেন সেনের একেবারে সরাসরি বলা যেতে পারে বাগবিতণ্ডা হয়ে যায়। তার জেরেই সম্ভবত এই মামলা থেকে সরে দাঁড়ালেন, যদিও কোনো ব্যাখ্যা আলাদা করে বিচারপতি দেননি। এরই মাঝে প্রধান বিচারপতিকে ডিভিশন বেঞ্চ তৈরি করে দিতে হবে এবং সেই বেঞ্চ এই মামলা শুনবে। কার্যত বেশ কিছুটা শুনানি পিছনে এটা বলা যেতে পারে একেবারে। এবং এই সময় দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত তার ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে যাওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ধন্যবাদ শ্রাবন্তী।
একটার পর একটা বড় খবর ব্রেক করছে আজ 3 ডে নিউজ রুম। এই মুহূর্তে আরো একটা বড় খবরে নজর রাখতেই হচ্ছে। আবারও সুপ্রিম কোর্টে পর্ষদ, সুপ্রিম কোর্টে ডিভিশন বেঞ্চে আবারও আবেদন পর্ষদের। মধ্যশিক্ষা পর্ষদ তারা সুপ্রিম কোর্টের কাছে জানতে চাইবে কারা যোগ্য চাকরি হারা, কারা যোগ্য এই জানতে চেয়ে আবেদন মধ্যশিক্ষা পর্ষদের। নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত যোগ্যদের চাকরিতে বহাল রাখার আবেদন। আজ নেতাজি ইন্ডোরে চাকরি হারাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকের পরই আবেদন মধ্যশিক্ষা পর্ষদের। আজ নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি জানিয়েছিলেন শোনাবো আপনাদের। যারা আজকে শিক্ষা কাঠামোকে সম্পূর্ণ ভেঙে দিয়েছে, আমি তাদের জন্য বলতে চাই, আমরা এটা নিশ্চিত করব, আমরা একটা ক্ল্যারিফিকেশন চাইব প্রথমে। তার কারণ যে যারা এখন চাকরি করছেন, ভালো করে শুনুন, এইটা আমরা ক্ল্যারিফিকেশন চাইব কোর্টের কাছে ফার্স্ট, যে তারা আজকে কি করবেন। আপনারা যে বললেন নতুন করে পরীক্ষা নিয়ে লিস্ট করতে, আগে আমাদের জানতে হবে যে স্কুলের বাচ্চাগুলোকে তারা পড়াতেন, যারা স্কুলে যেতেন, যারা কাজ করতেন, যারা শিক্ষক শিক্ষিকারা আজও স্কুলে অনেকে যাচ্ছেন, তাদের জন্য আপনাদের কি ক্ল্যারিফিকেশন। স্কুল কে চালাবে, কাজগুলো কে চালাবে? না খেয়ে মানুষ মেরে দেবার অধিকার তো আমারও নেই, আপনারও নেই, কারোরই নেই। তাই এইটার ব্যাপারে আমার অনুরোধ, যারা চাকরি দিতে পারবেন না তারা যেন চাকরি কেড়ে না নেন, এটা নিশ্চিন্ত করবার জন্য যা করার এডুকেশন ডিপার্টমেন্ট করবে। অন্যদিকে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেব। এবার চাকরি প্রার্থীদের মধ্যে যোগ্য অযোগ্যকে বাছাই করতে হবে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।